সালাম আলাইকুম। পরিচ্ছেদ ২৭ বচন সম্পর্কিত আলোচনায় স্বাগত জানাচ্ছি। আজকে আমরা বচন সম্পর্কে জানবো। বচন একটি পারিভাষিক শব্দ। বচন কি? পারিভাষিক শব্দ। তাহলে পরিভাষা কি? পরিভাষা। তাহলে একটা উদাহরণ দেই। অক্সিজেন, এটার পারিভাষিক শব্দ হচ্ছে অম্লজান। অম্লজান। ফলে পারিভাষিক শব্দ হচ্ছে বচন, তাই না? নাম্বার। নাম্বার থেকে এখানে এসেছে বচন। ফলে পরিভাষা হচ্ছে অন্য ভাষা থেকে যখন আমরা সেটি ট্রান্সলেট করছি সেটি হচ্ছে পরিভাষা। যেমন অক্সিজেন, অম্লজান। তো পারিভাষিক শব্দ বচন দিয়ে আসলে কি বোঝায়? বচন সংখ্যার ধারণাকে প্রকাশ করে। কিরকম? সংখ্যার ধারণাকে প্রকাশ করে। খেয়াল করতে হবে, সংখ্যার ধারণাকে প্রকাশ করে। যেহেতু সংখ্যার ধারণা প্রকাশ করতে যাবে, তাই সেখানে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়াচ্ছে বিশেষ্য ও সর্বনাম। বিশেষ্য ও সর্বনাম, এটি খেয়াল করতে হবে। বচনের সাথে সম্পর্কিত বিষয় হচ্ছে বিশেষ্য ও সর্বনাম। তাহলে বচন হচ্ছে সংখ্যার ধারণা। বচনের মাধ্যমে গণনাবাচক বিশেষ্য ও সর্বনাম সংখ্যা নির্দেশ করা হয়। বিশেষ্য ও সর্বনাম নির্দেশিত হয়। এবং বচনের ক্ষেত্রে খেয়াল করতে হবে কোনটা কখন বসে এবং কেন বসে। সেটি আমরা যদি বিশ্লেষণটা খেয়াল করি তাহলে কিন্তু আমরা যে কোনো ধরনের প্রশ্ন আসলে সেখানে উত্তর দিতে পারবো। যেমন একবচন শব্দের উদাহরণ: শিক্ষক ক্লাসে এসেছেন। যখন বলছি শিক্ষক ক্লাসে এসেছেন, আবার বলছি শিক্ষকগণ বা শিক্ষকবৃন্দ ক্লাসে এসেছেন। দেখুন, অনেক সময় ধরা যাক আমরা ক্লাস নিচ্ছি। আমরা ক্লাস নেওয়ার সময় কি করা হয়? কয়েকজন শিক্ষক মিলে কোনো একটা ঘোষণা বা কোনো একটা প্রতিযোগিতার আয়োজন, সে বিষয়ে ঘোষণা দিতে আসেন, বা কোনো পরামর্শের জন্য আসেন। পরামর্শ দেওয়ার জন্য শিক্ষার্থীদের কাছে আসেন। ক্লাসরুমে একজন টিচার আছেন, পড়াচ্ছেন, কিন্তু বাকি ৪-৫ জন টিচার এসেছেন। তখন আমরা কি বলি? শিক্ষকবৃন্দ ক্লাসে এসেছেন। আর নরমালি যখন আমরা ক্লাস নিচ্ছি তখন আমরা কি বলি? যে শিক্ষক ক্লাসে এসেছেন। দেখা যাচ্ছে যে শিক্ষক ক্লাসে এসেছেন, তার মানে শিক্ষক কি করবেন? ক্লাস নেবেন। ফলে এই যে অংশটুকু সেটি কি বলছে? এক বচনকে নির্দেশ করছে। এক বচন। কিন্তু এটি কি নির্দেশ করছে? শিক্ষক বৃন্দ। যখন এর সাথে বৃন্দ যুক্ত হচ্ছে তখন সেটি বহু বচনকে প্রকাশ করছে। তাহলে শিক্ষক বৃন্দ যখন আমরা বলছি তখন সেটি কিন্তু এখানে কি বুঝছে? প্লুরালকে বোঝাচ্ছে, তাই না? তাহলে শিক্ষক এখানে এক বচন। আবার যখন বলছি শিক্ষক বৃন্দ, তখন কিন্তু এই বৃন্দ থাকার কারণে সেটি বহু বচনকে নির্দেশ করছে। তাহলে আবার এখানে যখন বলছি বইটা কোথায় হারিয়ে গেল? কোথায় হারিয়ে গেল? তাহলে এই যে বলছি বইটা কোথায় হারিয়ে গেল, তাহলে এখানে কিন্তু একটি খেয়াল করার মতো বিষয় রয়েছে। এখানে একটি টা যুক্ত হয়েছে। তাহলে এই যে টা যুক্ত হয়েছে, এই টাকে আমরা কি বলবো? এটিকে আমরা বলবো যে নির্দেশক। ঠিক আছে? নির্দেশকের কাজ কি? নির্দেশক। এবং এর কাজ কি? এর কাজ হচ্ছে নির্দিষ্টতা বোঝানো। নির্দিষ্টতা বোঝানো।
তাহলে এর এই যে নির্দেশক সেটি কিন্তু এক ধরনের লগ্নক। লগ্নক তাহলে লগ্নক কি, যা শব্দের সাথে যুক্ত হয়। আর কি কি আছে, আরো আছে যেমন বচন, আমরা নির্দেশক অধ্যায়ে কিন্তু এটা আলোচনা করেছি লগ্নক। তাহলে বচন, তারপর আর কি কি আছে, বিভক্তি। বিভক্তি তারপর আরেকটা কি রয়েছে, বলক, যেমন তোমাকেও, তোমাকেও যেতে হবে। এই যে বলছি তোমাকেও, একটা এক্সট্রা ও দিলাম, এখানে জোর দিলাম, সেটি কি করছে, আমাকে এখানে নির্দিষ্ট করে দিচ্ছে যে এখানে একটা স্ট্রেস দেওয়া হয়েছে, অতিরিক্ত জোর। কিন্তু যখন বলছি তোমাকে যেতে হবে, তোমাকে, তোমাকে যেতে হবে, তাহলে খেয়াল করুন কি হচ্ছে, তোমাকে যেতে হবে আর তোমাকেও যেতে হবে, দুটির মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। যখন আমরা বলছি তোমাকেও যেতে হবে, তখন কিন্তু আমরা এখানে একটু প্রেসার ক্রিয়েট করছি বা জোর ক্রিয়েট করছি, সৃষ্টি করছি, তাই এটি হচ্ছে বলক। ফলে এই চারটি বিষয়কে কি বলা হচ্ছে, যে নির্দেশক, তাহলে এক নির্দেশক, দুই বচন, তিন হচ্ছে বিভক্তি, চার হচ্ছে বলক। এবং এই চারটি বিষয়কে কি বলা হচ্ছে, এই চারটি বিষয়কে বলা হচ্ছে লগ্নক। অর্থাৎ এগুলো শব্দের সাথে যুক্ত হয়। যেমন শিক্ষক, এর সাথে বৃন্দ বসেছে, তাই এটি হচ্ছে বচন, যে বচন নির্দেশ করছে। আবার ধরুন টা বসেছে, এই যে যেখানে আমরা ছিলাম আলোচনায়, টা বসেছে, এই টা হচ্ছে নির্দেশক। কিরকম, ধরুন যে এখানে একটা আমি বৃত্ত দিলাম, এই বৃত্তটা আমাকে কি বলছে, যে এই বৃত্তটার মধ্যে বই বলছে, তাহলে বই। কিন্তু এই বই দিয়ে যখন আমি, এটা যদি সেন্টার হয় তাহলে পৃথিবীর সব বইকে বোঝাচ্ছি, কিন্তু যেই মাত্র আমি বইটা বলছি তখন কিন্তু সেটি কি হয়ে যাচ্ছে, নির্দিষ্ট হয়ে যাচ্ছে। দেখুন এটি কিন্তু বইটা, এই অংশটুকু, এই গ্রিন, আমরা এখানে গ্রিন দিয়েছি, কালার ইউজ করছি বোঝার সুবিধার্থে। তাহলে এটি হচ্ছে, এই অংশটুকু হচ্ছে গ্রিন। তাহলে পুরো বই থেকে আমরা বইটা যখন বলছি, তার মানে এটি কি নির্দিষ্ট হয়ে গেল না, দেখুন এই যে কালারটা, তাহলে এটিকে আমরা বলছি বইটা। ফলে এটি কিন্তু একমাত্র একটি বিষয়কে বোঝাচ্ছে, এই বইটা যখন বলছি, তাহলে এটি কি করছে, নির্দিষ্ট করছে। ফলে বই থেকে বইটা যখন বলছি তখন সেটি মাত্র এক বচনকেই কিন্তু নির্দেশ করছে। তাহলে এক বচন এবং বহু বচন আমরা এখানে দেখলাম যে এখানে প্রথম বাক্যে শিক্ষকের সাথে কোনো লগ্নক যুক্ত হয়নি। দেখুন প্রথম বাক্যে যে শিক্ষক, এর সাথে কিন্তু কোনো ধরনের লগ্নক, লগ্নক কি দেখা যাচ্ছে, প্রথমে হচ্ছে এই যে নির্দেশক একটা লগ্নক, তারপর এখানে বচন, এই যে বৃন্দ, এরকম কিছু বসে নাই। বিভক্তি বসেছে, শিক্ষকের সাথে কোনো বিভক্তি আছে, নেই। তারপর বলক আছে, এরকম তোমাকেও যেতে হবে, এরকম কোনো জোর দিয়েছি। এখন যদি বলতাম শিক্ষককেও ক্লাসে আসতে হবে, শিক্ষককেও ক্লাসে আসতে হবে, তাহলে এরকম কিছু কিন্তু এখানে আমরা পাচ্ছি না। তার মানে এখানে কিন্তু কিছুই নাই, আসলে জিরো, তাই না, শূন্য বিভক্তি। তাহলে শিক্ষক ক্লাসে এসেছেন, তাহলে এটি বোঝাচ্ছে যে এটি এক বচন, আর বহু বচন হচ্ছে শিক্ষক বৃন্দ। এবার দেখুন বহু বচনের উদাহরণ আমরা দেখব, বহু বচনের উদাহরণ। বহু বচনের উদাহরণ কিরকম, বহু বচনের উদাহরণ আমরা যদি দেখি, যে মাঝিরা, মাঝিরা নৌকা চালায়। তাহলে এই যে আমরা বলছি মাঝিরা নৌকা চালায়, তাহলে এখানে রাটা এখানে কি যুক্ত করছি, এখানে আমরা বহুবচন করেছি, তাই না, তাহলে এটি কিন্তু বহুবচনকে নির্দেশ করছে। তারপরে কলম গুলোর, কলম গুলোর
দাম কত? আবার একটা প্রশ্ন করছি, কলমটির দাম কত? দেখুন এই দুটি বাক্যের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। যখন বলছি কলমগুলোর, ফলে এখানে কিন্তু আমরা বহুবচন করার জন্য গুলো ব্যবহার করছি, কিন্তু এখানে হচ্ছে কলমটি, তার মানে এটি কিন্তু বোঝাচ্ছে এক বচন। আর এই দুটি কি বোঝাচ্ছে? এই দুটি হচ্ছে বহুবচনকে বোঝাচ্ছে, যেমন মাঝিরা, ফলে এই রা যুক্ত হওয়ার কারণে এখানে বহুবচন হয়েছে। আর গুলোর যখন আমরা এখানে বসাচ্ছি তখন সেটি বহুবচন বোঝাচ্ছে। তাহলে এখানে সুনির্দিষ্টভাবে আমরা যদি বলি যে কলমগুলোর, এই গুলোর এর কারণে এটি বহুবচন, আর রা এর কারণে সেটি বহুবচনকে নির্দেশ করছে। এবং আমরা দেখব যে কিভাবে কিভাবে বহুবচন গঠনের উপায়, বহুবচন গঠনের উপায় যদি আমরা খেয়াল করি কিভাবে বহুবচন গঠিত হয়, কিভাবে বহুবচন করতে হয়। তাহলে কিভাবে বহুবচন করতে হয় সেটি আমরা দেখব। প্রথমে আমরা যদি এখানে খেয়াল করি যে প্রথমে কি রয়েছে, রা, এরা, গুলো, গুলি, দের ইত্যাদি লগ্ন। তাহলে প্রথমে হচ্ছে লগ্নক, লগ্নক যুক্ত করে, লগ্নক পরেই দিব আমরা, যে প্রথমে কি লিখবো, রা, রা, তারপর এরা, রা, এরা, তারপর হচ্ছে গুলি, গুলো, গুলি, তারপর হচ্ছে গুলো, এরপর আমরা দিব যে দের, দের বহু লগ্নক যুক্ত করে, যুক্ত করে। প্রথমে আমরা দেখব রা দিয়ে, রা দিয়ে কি রয়েছে, যে রা দিয়ে যদি আমরা খেয়াল করি, ছাত্ররা, ছাত্ররা, ধনীরা, তারপর আমরা দিব যে এরা, এরা দিয়ে আমরা যুক্ত করছি কিভাবে, যে ভাইয়েরা, শিক্ষকেরা। প্রশ্ন হচ্ছে যদি এরকম প্রশ্ন আসে যে নিচের কোনটিতে সঠিক বহুবচন ব্যবহৃত হয়েছে। ধরুন একটা প্রশ্ন হচ্ছে, নিচের প্রশ্ন, প্রশ্ন হচ্ছে নিচের কোনটিতে ব্যবহৃত হয়েছে। প্রশ্ন এখানে হচ্ছে ক, ধনীরা, খ, ভাইয়েরা, ধরেন যে ভাই এরা বা শিক্ষকেরা, শিক্ষকেরা। আর দুইটা আমরা পরে লিখব। ব্যবহৃত আমরা যদি বলি হয়নি, ব্যবহৃত হয়নি, এরকম যদি প্রশ্ন আসে তখন আমরা কি করব সেটি আমরা উত্তর একটু পরেই দিব। তারপর ভাইয়েরা, এরপর হচ্ছে গুলো, গুলো যদি বলি তাহলে ফুলগুলো,
ফুলগুলো, গরুগুলো, এরপর আমরা আরেকটা উদাহরণ দিব যে দের, গুলি, গুলি দিয়ে বইগুলি, ঘরগুলি। বইগুলি, ঘরগুলি। এরপর আমরা আরেকটা উদাহরণ দিব যে দের, ছেলেদের, মেয়েদের। তাহলে এখানে প্রশ্ন লিখলাম যে এখানে গ দিলাম ঘরগুলি, তারপর ঘ দিলাম যে বইবৃন্দ, বইরা। আচ্ছা, খেয়াল করুন, এবার আমরা প্রশ্নটা কিন্তু এখানে পেয়ে গেছি। প্রশ্নটা হচ্ছে নিচের কোনটিতে সঠিক যে বহুবচন ব্যবহৃত হয়নি। ফলে এই যে প্রশ্ন, সেটির ক্ষেত্রে আমরা কিভাবে চিনবো, আমরা কি মুখস্থ করব কিনা। তাহলে মুখস্থ যদি করি তাহলে সব মুখস্থ তো মনে থাকবে না। মুখস্থ করলে শত শত তথ্য মাথায় থাকে, এবং শত শত তথ্য যখন মাথায় থাকে তখন যে কোনো একটা তথ্য নিয়ে বা যে কোনো একটা অবজেক্টিভ নিয়ে কিন্তু কি হতে পারে, সেটি কনফিউশন তৈরি হতেই পারে। এটা খুব স্বাভাবিক একটা বিষয় ব্রেনের। যখন একজন শিক্ষার্থী বাংলা, ইংরেজি সব বিষয় পড়ছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি বা বাংলারই অনেক বিষয়, ব্যাকরণ, সাহিত্য, সেই সব অংশ পড়ছে, সেখান থেকে যখন একটা প্রশ্ন আসছে বা 30টা প্রশ্ন যখন আসছে পুরো সিলেবাস থেকে, তো তার মাথায় অনেক ধরনের কনফিউশন কাজ করতে পারে। কারণ প্রশ্ন দেখার সাথে সাথে ব্রেন কিন্তু সেটা সার্চ করে, এবং যে তার যে তথ্য ভান্ডার রয়েছে ব্রেনে সেটি সার্চ করে বা খোঁজে। এই যে খোঁজার প্রক্রিয়া, সেখানে বিভিন্ন রকম তথ্য থাকে বলে দুই একটা বিষয় নিয়ে কনফিউশন হতে পারে। তখন আমরা কি করব? কাজে আমাদেরকে খেয়াল করতে হবে যে নিচের কোনটিতে সঠিক বহুবচন ব্যবহৃত হয়নি। অর্থাৎ এখানে যে বহুবচন ব্যবহৃত হয়নি সেটি আমাদের খেয়াল করতে হবে। তাহলে আমরা সচরাচর যতগুলো এখানে শব্দ লিখেছি সবগুলো শব্দ আমরা কখনো না কখনো ব্যবহার করেছি। এগুলো কিন্তু আমরা নিজের অজান্তে রচনা লিখতে, অনুচ্ছেদ লিখতে, প্রশ্নের উত্তর লিখতে আমরা কিন্তু বা বিভিন্ন চিঠিপত্র যখন আমাদের সামনে আসে বা বই পড়তে আমরা এগুলো কিন্তু পেয়েছি। যে শিক্ষকেরা ভালো পড়াচ্ছেন, এরকম অনেকে বলে শিক্ষকেরা, তখন কিন্তু আমার ব্রেনে কিন্তু এটা সেভ আছে যে শিক্ষকেরা ভালো পড়াচ্ছেন। কিন্তু আপনি কখনো শুনছেন বইরা, ধনীরা? অনেকে বলে ধনীরা টাকার অহংকার করে থাকেন। কিছু কিছু কেউ কেউ ধনীদের মধ্যে কেউ কেউ টাকার অহংকার করে থাকেন, বা অনেকে বলে যে ধনীরা আর্থিকভাবে সফল। আচ্ছা, ধনীরা আর্থিকভাবে সফল, এটা কিন্তু আমরা শুনেছি। কিন্তু আপনি কখনো দেখেন যে ঘরগুলো ভেঙে গেছে বা ঘরগুলি ভেঙে গেছে, কিন্তু বইরা আপনি কখনো পেয়েছেন, এরকম শুনেছেন বা জেনেছেন যে বইরা ভালো করছে, বইরা পড়তে হবে? বইয়ের সাথে কিন্তু রা হয় না। ফলে এটি কিন্তু আমরা যদি বলি যে কোনটিতে সঠিক ব্যবহৃত হয়নি, তাহলে এটি হচ্ছে ঘ। তাহলে আমাকে অপশন থেকে যেতে হবে। অপশন থেকে গেলেও কিন্তু আমরা এইভাবে খেয়াল করতে পারি যে ভাইয়েরা, শিক্ষকেরা, বোনেরা, ছেলেদের, মেয়েদের। যেমন ছেলেদের স্কুল, মেয়েদের স্কুল, মেয়েদের জন্য স্কুল, বালিকাদের জন্য বিদ্যালয়, বালিকা বিদ্যালয়। সমাস, তাই না? বালিকাদের জন্য বিদ্যালয়, তাহলে বালিকা বিদ্যালয়। বালকদের জন্য বিদ্যালয়, তাহলে বালক বিদ্যালয়। ফলে এরকম আমরা পেয়েছি ফুলগুলো ঝরে যাচ্ছে, ফুলগুলো কি হচ্ছে, ঝরে যাচ্ছে। গরুগুলো ঘাস খাচ্ছে বা গরুগুলি ঘাস খাচ্ছে। ফলে এই যে রা যখন আমরা দেখছি তাহলে এভাবে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। এরপর আমরা যে দ্বিতীয় যে বিষয়টি রয়েছে সেটি আমরা দেখব। 2 নম্বরে কি বলছে? 2 নম্বরে বলছে কিছু একবচন শব্দ বহুবচন হওয়ার সময় কাঠামোগত পরিবর্তন। এটা হচ্ছে খ। কিছু একবচন
শব্দ বহু বচনের সময় কাঠামোগত পরিবর্তন হয়। কিরকম? দেখুন, কাঠামোগত এই শব্দটি ব্যাখ্যার দাবি রাখে। কাঠামো বলতে কি বোঝায়? স্ট্রাকচার। ধরুন আপনি একটা বাড়ি করলেন, এরকম খুঁটি দিলেন, তাহলে এই যে আপনি যে ছাদ দিলেন, তাই না? তো এই ছাদের যে স্ট্রাকচার, এটা হচ্ছে বেসিক, তাই না? এটা হচ্ছে বেসিক। তাহলে স্ট্রাকচার হচ্ছে কাঠামো, এর সাথে অনেক কাজ রয়েছে, মূল কাঠামো। ফলে একটি শব্দ যখন বহুবচন হয় তখন কিন্তু কিছু কিছু শব্দের কাঠামোগত পরিবর্তন হয়। যেমন এক বচনে এক বচন, আর এখানে লিখলাম বহু বচন। যেমন আমি, আমি বললে কয়জনকে বোঝায়? আমি বললে একজনকে বোঝায়, একজন। তাহলে আমি বললে, কিন্তু আমরা বলতে, আমি থেকে যখন আমরা হচ্ছি তখন একাধিক একাধিক মানুষকে বোঝানো হচ্ছে। যেমন তুমি, এটাও কিন্তু একজন। তোমরা। কাঠামোগত পরিবর্তন কিরকম? ধরুন যে শিক্ষক, শিক্ষক থেকে শিক্ষক বৃন্দ। দেখুন, শিক্ষক বৃন্দ, এখানে শুধু একটা বৃন্দ লগ্নক যুক্ত হয়েছে, কিন্তু এখানে কি কোনো লগ্নক যুক্ত হয়েছে? পুরো জিনিসটাই যেমন চেঞ্জ হয়ে গিয়েছে, কিন্তু এখানে পুরোটা চেঞ্জ হয় নাই। শিক্ষকের সাথে জাস্ট বৃন্দটা বসেছে, আবার বৃন্দ বাদ দিলে এক বচন হয়ে যাবে। কিন্তু দেখুন, তুমি তোমরা, এখানে কি রয়েছে? এখানে রয়েছে ত হসন্ত যোগ হ্রস্ব উ যোগ ম হসন্ত যোগ হ্রস্ব ই। তাহলে খেয়াল করুন, এখানে হচ্ছে ত হসন্ত যোগ ও, তাই তো? এখানে, আচ্ছা, ও, তারপর ম যোগ র হসন্ত যোগ স্বরে আ। ফলে কাঠামোগত যে পরিবর্তন, এখানে ছিল হ্রস্ব উ, আর এখানে আছে উ, আবার এখানে ছিল ময়ের পরে ছিল হ্রস্ব ই, আবার এখানে ময়ের পরে র এবং আ। ফলে দেখুন, এখানে মূল স্ট্রাকচার বা গঠনগত জায়গায় কিন্তু একটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এখানে কি পরিবর্তন দেখতে পাচ্ছেন? দেখুন, শিক্ষক শিক্ষক ঠিকই আছে, এটা হচ্ছে এক্সট্রা, এক্সট্রা একটা লগ্নক এসেছে, শিক্ষক বৃন্দ। ফলে এই বিষয়টাকে আমরা বলছি যে কাঠামোগত পরিবর্তন। এই যে এই জায়গাটা হচ্ছে কাঠামো, কাঠামোগত পরিবর্তন। এবং এটা বোঝার জন্য আমরা কি করলাম? এই উদাহরণের দিকে গেলাম। শিক্ষকবৃন্দ, যেমন ছাত্ররা, ছাত্র থেকে ছাত্ররা, এখানে এরকম কোনো পরিবর্তন আছে? দেখুন, এই পর্যন্ত কিন্তু ঠিকই আছে, কিন্তু এটা হচ্ছে এক্সট্রা, এটা কি এক্সট্রা, অতিরিক্ত। কিন্তু বাকিটুক কিন্তু ঠিকই আছে, এই পর্যন্ত এখানে ঠিকই আছে, এই বিষয়টা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ফলে কিছু একবচন, কিছু একবচন শব্দ বহুবচনের সময় কাঠামোগত যে পরিবর্তন হয় সেটি আমরা এখানে দেখলাম। যেমন সে, সে থেকে তারা, সে থেকে এখানে কি হবে? এখানে সে, আর এখানে হচ্ছে তারা। তারপর দেখুন, পুরোটাই কিন্তু পরিবর্তন। তারপর তিনি, তারা, তিনি, তারা, এখানে চন্দ্রবিন্দু রয়েছে, এখানে চন্দ্রবিন্দু রয়েছে, তাহলে তিনি থেকে তারা। দেখুন, আমি থেকে আমরা, তুমি থেকে তোমরা। তাহলে তুমি যে এখানে ধ্বনিগত বিশ্লেষণ সেটা আমরা দেখালাম, যে এখানে ছিল হ্রস্ব উ আর এখানে হচ্ছে উ।
আবার ময়ের পরে এখানে হচ্ছে রস্বই, আবার ময়ের পরে এখানে র আর স্বরে আ। ফলে কাঠামোগত কিন্তু একটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এর সাথে আমরা কম্পেয়ার করতে পারি এখানে যে কেন কাঠামোগত পরিবর্তনটা আমরা বলছি, যে শিক্ষক এর সাথে কি বসছে, শিক্ষক ঠিকই থাকছে, কিন্তু বৃন্দ এক্সট্রা একটা লগ্ন এখানে যুক্ত হয়েছে, ফলে সেটি বহুবচনকে বোঝাচ্ছে। এরপর আমরা গতে যাব। গতে গেলে আমরা কি পাবো সেটি দেখব। গতে রয়েছে প্রাণী বা বস্তুর নাম কি? প্রাণী বা বস্তুর নামকে বহুবচন করতে প্রাণী বা বস্তুর নামকে বহুবচন করতে সব, সমূহ, আবলি, মালা। খেয়াল করুন, সব, সমূহ, তারপর হচ্ছে আবলি, মালা যুক্ত করতে হয়। খেয়াল করতে হবে যে কিরকম প্রাণী বা বস্তুর নামকে, তাহলে প্রাণী যদি এখানে বলি যে প্রাণী বা বস্তুর নামকে বহুবচন করতে কোনটি, তাহলে যখন আমরা যে ক খ পড়লাম এখানে এটি গ, তাহলে ক খ যে পড়লাম সেখানে কিন্তু একরকম ছিল, আবার এখানে আছে প্রাণী বা বস্তুর নামকে। তাহলে এত কিছু আমরা কিভাবে মনে রাখবো? এত কিছু মনে রাখবো যে প্রাণীর নামের সাথে আমরা বৃন্দ বসিয়ে দেখব, যে বিড়াল বৃন্দ, হাতি বৃন্দ, কখনো শুনেছেন কিনা? কখনোই আপনি শুনেননি। শিক্ষক বৃন্দ শুনেছেন, ভক্ত বৃন্দ শুনেছেন, যেগুলো মানুষ সম্পর্কিত সেগুলোর সাথে কিন্তু কি বসে? বৃন্দ বসে। কিন্তু এই যে সব, মানুষ, এই যে আমরা যে বলছি শিক্ষক সব, এরকম কি আমরা কখনো শুনে থাকি? মানে সব শিক্ষক এরকম শুনেছি, কিন্তু শিক্ষক সব আমরা শুনিনি। শিক্ষক বৃন্দ না শুনে বলে যদি আমরা বলি শিক্ষক মালা, সেটি কিন্তু আমরা কখনো শুনিনি। তার মানে কি, প্রাণীর সাথে মধ্যে উন্নত প্রাণীবাচক মানুষ, মানুষের ক্ষেত্রে একরকম হবে, আবার মানুষ ব্যতীত অন্যান্য প্রাণীর ক্ষেত্রে একরকম হতে পারে, আবার দেখা যাচ্ছে যে এখানে বস্তুর ক্ষেত্রে আরেক রকম হতে পারে। সেটি আমরা উদাহরণ দিলেই ক্লিয়ার হয়ে যাবে। কিরকম? সব, দেখুন, সব, ভাই সব, তারপর হচ্ছে পাখি সব। দেখুন, পাখি সব, আর এখানে সমূহ। সব আর সমূহের মধ্যে পার্থক্য আমি একটু দেখিয়ে দিব, যে সমূহ কখন হচ্ছে, সব আর সমূহ কখন। সমূহ হবে তৎসম শব্দের সাথে। কিরকম? গ্রন্থ সমূহ, গ্রন্থ সমূহ, বৃক্ষ সমূহ, বৃক্ষ সমূহ। খেয়াল করুন যে গ্রন্থ সমূহ, আমরা যদি এখানে কি দেখি, গ হসন্ত যুগ র, এই যে রফলা, তাহলে রফলা যেখানে আছে সেটি হচ্ছে তৎসম শব্দ। আবার বৃক্ষ, এখানে কি আছে? রি রয়েছে, ব হসন্ত যুগ রি, এই রিটা এখানে কার হিসেবে রয়েছে। তাহলে সমূহ আর সবের মধ্যে পার্থক্য হচ্ছে সমূহ বসবে তৎসম শব্দে, অর্থাৎ বাংলা ভাষার যে শব্দ ভান্ডার, সেই শব্দ ভান্ডারের ক্ষেত্রে আপনি যদি তৎসম শব্দ ব্যবহার করেন, তাহলে তৎসম শব্দের বহুবচনে তৎসম শব্দের
এই লগ্নকে নিয়ে আসতে হবে। অর্থাৎ তৎসম শব্দের জন্য সমূহ হয়, আর সব হয় কি তদ্ভব শব্দের ক্ষেত্রে, বাংলা শব্দের ক্ষেত্রে। তাহলে যখন আমরা বলছি পাখি সব, কিন্তু এখানে যখন পক্ষী সমূহ, তাই না, পাখি, পক্ষীকুল, পক্ষীকুল যখন বলছি তখন কিন্তু দেখা যাচ্ছে সেটি তৎসম শব্দ। ঠিক এরকম গ্রন্থ সমূহ, গ্রন্থ হচ্ছে তৎসম শব্দ। বৃক্ষ, দেখুন এখানে রি রয়েছে, রি এখানে কার হিসেবে বসেছে, তার মানে স্বর যখন ব্যঞ্জনের সাথে বসে তখন সে কার হিসেবে বসে। ফলে এই যে রি আমরা এখানে পাচ্ছি, এটি নির্দেশ করছে যে এটি আসলে তৎসম শব্দ। তাই তৎসম শব্দের সাথে এই সমূহ, এই অংশটুকু বসবে। কিন্তু আবার ভাই সব, পাখি সব এরকম ভাবে তৎসম শব্দ ব্যতীত হলে এরকম বসবে। যেরকম আবলি, দেখুন আমরা এখানে আরো লিখব যে আবলি, আবলি কার সাথে বসে, আবলিও তৎসম শব্দের সাথে বসে। যেমন পুস্তক, পুস্তকাবলি, এটি কিভাবে হয়েছে দেখাচ্ছি। পুস্তক মানে বই যোগ আবলি, আবলি। ফলে এই যে ক, এটাকে ভাঙলে হবে ক হসন্ত যোগ স্বরে অ, আর এই পাশে কি আছে আবলি স্বরে আ। ফলে এই স্বরে আ আর এই স্বরে অ মিলে কি হবে, এই স্বরে আ হবে। এবং স্বরে আকার সাথে বসবে, স্বরে আকার হিসেবে বসবে পূর্ববর্তী শব্দের সাথে, পূর্ববর্তী শব্দের শেষ ধ্বনি। পূর্ববর্তী শব্দ কোনটা, পুস্তক, তাই পুস্তকাবলি, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি পুস্তকাবলি। তাহলে আবলি বসবে হচ্ছে তৎসম শব্দের সাথে। তাহলে পুস্তক এর তদ্ভব কি, বই, বইয়ের সাথে কোনোদিন আবলি শুনেছেন, শুনেননি। ঠিক এরকম আমরা আরেকটা উদাহরণ দিব, যেমন এটি বইয়ে এখানে নাই, তারপরে আমরা দিব যেমন হস্তি, হস্তি জুত, হস্তির সাথে জুথ বসে, কারণ এটি হচ্ছে হস্তি তৎসম শব্দ, এটি তৎসম শব্দ। কিন্তু আপনি যখনই বলবেন হাতি, হাতির পাল, দেখুন হস্তি হচ্ছে তদ্ভব তৎসম শব্দ, কিন্তু হাতি হচ্ছে তদ্ভব শব্দ, তাই তো, তদ্ভব বা বাংলা। ফলে এই যে পাল যখন বলছেন তদ্ভবের সাথে পাল বসে, আর তৎসমের সাথে কি বসে, এর বহুবচন যূথ বসে। খেয়াল করুন, তাহলে একই বিষয় কিন্তু বচনের ক্ষেত্রে ডিফারেন্স বা পার্থক্য আমরা পরিলক্ষিত করছি। কারণ কি, দেখুন যে এখানে আমরা বলছি যে হস্তি যূথ, তাহলে এখানে হস্তি হচ্ছে তৎসম শব্দ, তাই এর বহুবচন করতে হলে তৎসম বহুবচন নিয়ে আসতে হবে। তাহলে এখানে যূথ। আর এখানে হাতির পাল, আপনি হাতির পাল, গরুর পাল শুনেছেন, কিন্তু হাতির যূথ কোনোদিনই আমরা কিন্তু শুনিনি। কারণ কি, কারণ হচ্ছে যে শব্দ আপনি ব্যবহার করবেন তার বহুবচন করতে হলে সেই ভাষার বহুবচনই আপনাকে নিয়ে আসতে হবে। ফলে গ্রন্থসমূহ যখন আমরা পাচ্ছি, সেই গ্রন্থ হচ্ছে তৎসম শব্দ, তাই সমূহ বসেছে, চাইলেই আমরা এখানে সব বসাতে পারবো না, গ্রন্থ সব। বৃক্ষ সমূহ বসালে কি হবে, গুরুচণ্ডালী দোষ হবে। তৎসম শব্দের সাথে যে অতৎসম শব্দের মিশ্রণ ঘটালে সেটি গুরুচণ্ডালী দোষ, যেটি প্রশ্নে লেখা থাকে যে উত্তর করার সময় যে গুরুচণ্ডালী দোষ দোষণীয়। ফলে আমরা এখানে খেয়াল করলাম। আরেকটি আছে যে মালা, তাহলে মালা আমরা যদি খেয়াল করি যে এখানে মালা কখন বসবে, যে মালা কখন বসবে, বস্তুবাচক বিষয়ের ক্ষেত্রে মালা বসে। যেমন মেঘমালা, 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 পর্বতমালা। কখনো কি শুনেছেন মেঘ, পর্বত বৃন্দ, পর্বত বৃন্দ, এটা শুনেছেন, শুনেনি, তার মানে কি এটা ভুল। তাহলে মালা কার সাথে বসছে, যে বস্তুর নামে
সাথে বহুবচন করতে এই যে এরকম কি মালা বসবে। এরপর আমরা ঘতে যাব, মানি পক্ষের অর্থাৎ সম্মানিত ব্যক্তি। ঘ, মানি পক্ষ। মানি পক্ষের বহুবচন। মানি পক্ষ কারা? প্রশ্ন হচ্ছে মানি পক্ষ এরা কারা? দেখুন, সম্মানিত ব্যক্তি, সম্মানিত ব্যক্তি যাদেরকে যাদেরকে যথাযথ সম্মান দিয়ে সম্বোধন করতে হয়। যেমন আপনি অথবা তিনি কাজটি করেছেন। ধরা যাক উপরে আরেকটা অংশ রয়েছে, সেটি আমরা লিখি যে লিমন শিক্ষককে বললেন লিমন শিক্ষককে বললেন কি বললেন? লিমন শিক্ষককে কি বললেন? যে আপনি কাজটি করেছেন। তাহলে দেখুন, লিমন শিক্ষককে বলছেন আপনি কাজটি করেছেন বা তিনি কাজটি করেছেন। তাহলে তিনি সম্মানিত ব্যক্তি, শিক্ষক বা গুরুজন বা অপরিচিত কাউকে কিন্তু তুই বলা যাবে না। ফলে মানিপক্ষ হচ্ছে তারা যাদেরকে আপনি সম্বোধন করবেন একেবারে প্রফেশনালি। কিরকম? যাদেরকে আপনি সম্মান দিয়ে কথা বলতে পারেন, যেমন শিক্ষক, বয়োজ্যেষ্ঠ মুরব্বী, তারপর অপরিচিত ব্যক্তি। ধরা যায় আপনি কোথাও কাজ করেন, কর্ম করেন, চাকরি করেন, আপনার সামনে একজন মানুষ এসেছে, সে আপনার থেকে বয়সে ছোট, কিন্তু পেশাদারিত্বের জায়গা থেকে আপনি কিন্তু তাকে তুমি বলতে পারেন না, আপনাকে অবশ্যই আপনি বলে সম্বোধন করতে হবে। ঠিক এরকম ভাবে আপনি ভালো পোস্টে চাকরি করছেন, আরেকজন ছোট তার থেকে কম বেতনে চাকরি করছে, তাকে কিন্তু তুমি বলা যাবে না, আপনি করেই বলতে হবে। অর্থাৎ এখানে তৃতীয় যে ব্যক্তি থাকবে, যাকে আমি ফ্যামিলির বাইরে যদি বলি বা বন্ধুর বাইরে, ফ্যামিলি বন্ধু এদের কি বলা যায়? তুমি বলা যায়, তুই বলা যায়। কিন্তু এর বাইরে যারা অপরিচিত ব্যক্তি বা পরিচিত ব্যক্তি, সেই ক্ষেত্রে কিন্তু তাদের সম্বোধনের ক্ষেত্রে আপনি তিনি ব্যবহার করতে হয়। তার মানে কি? মানি পক্ষের বহুবচন। ফলে মানি পক্ষের বহুবচন কারা? যেমন সদস্যগণ, একটা কমিটির কি থাকে? সদস্য থাকে। সেটি আমাদের এখানে তাদের ক্ষেত্রে কি কি করতে হবে? গণ, গণ, বৃন্দ, তারপর হচ্ছে মণ্ডলী, আর বর্গ, এগুলো দিয়ে আমরা বাক্য রচনা করব। প্রথমে আমরা লিখব যে সভায় সচিবগণ উপস্থিত ছিলেন। উপস্থিত থেকে সদস্যগণকে কি করলেন? সব পরামর্শ দিয়েছেন। একটা বাক্যে লিখলাম, একটা বাক্যে দুইটা বিষয় লিখলাম। সেটা হচ্ছে, ধরা যাক শিক্ষা মন্ত্রণালয়ে একটা কমিটি আছে এবং সেখানে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বা কিভাবে শিক্ষাকে আরো ভালো করা যায় সেটি নিয়ে একটা কমিটি হয়েছে। এই কমিটিতে 10 জন সদস্য রয়েছে এবং ওই 10 জন সদস্য সহ কমিটির প্রধান হচ্ছেন এই যে সচিব।
গণ, ধরেন যে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের সচিব আছেন, এরকম কয়েকজন সচিব বসেছেন সদস্যদেরকে নিয়ে। ফলে কি বলছি আমরা, সভায় সচিবগণ। তাহলে যারা একটা জায়গা বা একটা বিষয়, একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, তাদের টপ লেভেলে যারা উপরের লেভেলে কাজ করেন, তাদেরকে তো আপনার সম্মান দিয়ে কথা বলতে হবে। ফলে তারা হচ্ছে সম্মানিত ব্যক্তি। ফলে তাদেরকে বলা হচ্ছে মানী পক্ষ। এবং মানী পক্ষের ক্ষেত্রে আমরা কি বলছি, সচিবগণ। দেখুন, সভায় সচিবগণ উপস্থিত থেকে সদস্যগণকে, তাহলে যারা সদস্য সেখানে আমরা গণ লিখছি, সভায় সচিবগণ উপস্থিত থেকে সদস্যগণকে পরামর্শ দিয়েছেন, অর্থাৎ কোনো একটা বিষয়ে মিটিং এ পরামর্শ দিয়েছে। এরপর আমরা এর আরেকটা বাক্য লিখব, সেটি হচ্ছে এরকম: শিক্ষকবৃন্দ সেমিনারে সেমিনারে উপস্থিত শিক্ষকবৃন্দ সেমিনারে উপস্থিত দর্শকবৃন্দকে শান্ত থাকতে অনুরোধ করলেন। খেয়াল করুন, ধরা যাক যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অডিটোরিয়ামে কি হচ্ছে, একটা সেমিনার হচ্ছে শিক্ষা নিয়ে, এবং সেখানে অনেক শিক্ষক উপস্থিত রয়েছেন। ফলে শিক্ষক ওখানে একটা পর্যায়ে কি হচ্ছে যে একটু বিশৃঙ্খলা হচ্ছে। তখন সেই বিশৃঙ্খলা, যেহেতু একটা সেমিনার হচ্ছে, সেমিনার অনেক দর্শক বৃন্দ উপস্থিত রয়েছেন, তো অনেকে সেই সেমিনারটা শুনছেন বা প্রশ্ন করছেন। তো একজন প্রশ্ন করছেন, আরেকজন তাকে বলতে না দিয়ে আবার আরেকজন প্রশ্ন করছেন, তখন আরেকজন প্রশ্ন করছেন, এভাবে একটা বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। তখন কি করছেন শিক্ষক বৃন্দ, এই যে শিক্ষক বৃন্দ, দেখুন শিক্ষকের সাথে কে বসছে, শিক্ষক বৃন্দ বসছে, আবার শিক্ষকের সাথে কিন্তু মন্ডলীও বসে। যেমন এখানে আমরা যদি বলি শিক্ষক মন্ডলী, এটি আসবে শিক্ষক মন্ডলী। শিক্ষক মন্ডলী সেমিনারে উপস্থিত দর্শক বৃন্দকে, এই যে দেখুন দর্শক দর্শক বৃন্দকে, এখানে আমরা কি পাচ্ছি, দর্শক, এই যে বৃন্দ, তাই না, বৃন্দ। ফলে বৃন্দ কার সাথে বসছে, যে এখানে মানিপক্ষ, অর্থাৎ যারা দর্শক এসেছেন তারাও কিন্তু সম্মানিত ব্যক্তি। ফলে যারা একটা সেমিনারে দুইটা পক্ষ রয়েছে, শিক্ষকবৃন্দ এবং দর্শকবৃন্দ, উভয়ই কিন্তু উভয়ের কাছে সম্মানিত ব্যক্তি। শিক্ষকবৃন্দ তাদেরকে সম্মান দিয়ে কথা বলবেন এবং দর্শকবৃন্দকেও তাদের শিক্ষকদেরকে সম্মান দিয়ে কথা বলতে হবে। ফলে এই যে শিক্ষকবৃন্দ এবং দর্শকবৃন্দ শান্ত থাকতে অনুরোধ করলেন, এখানে আমরা কি পাচ্ছি, যে এখানে কিন্তু মন্ডলীয় হতে পারে, যে শিক্ষক মন্ডলী সেমিনারে উপস্থিত দর্শকবৃন্দকে শান্ত থাকতে বললেন। ফলে সচিবগণ, এই যে গণ সম্মানিত ব্যক্তির সাথে বসছে, সদস্যগণ সম্মানিত ব্যক্তি, তারপর বৃন্দ শিক্ষক বৃন্দ, শিক্ষক সম্মানিত ব্যক্তি, বৃন্দ দর্শকরাও সম্মানিত ব্যক্তি, শিক্ষক মন্ডলী এটিও সম্মানিত ব্যক্তি বা মানী পক্ষ, অর্থাৎ মানী পক্ষকে এখানে নির্দেশ করছে, এই যে শিক্ষক, তারপরে শিক্ষক বৃন্দ মন্ডলী, তারপর সচিবগণ, এরকম সদস্যগণ সবাইকে। এরপর আমরা মন্ডলী যদি পাচ্ছি, যে সুধী মন্ডলী, মন্ডলী আমরা মন্ডলী দিয়ে দেখব, যে সুধী মন্ডলী। আপনারা যারা বিটিভির কোন অনুষ্ঠান দেখেন, যেখানে কোন একটা লাইভ প্রোগ্রাম হচ্ছে বা সরকারি প্রোগ্রাম হচ্ছে, তখন কিন্তু ঘোষণায় মঞ্চে যিনি থাকেন, তখন তিনি বলেন, বা স্কুল কলেজের অনুষ্ঠানে উপস্থিত উপস্থিত সুধী মন্ডলী, সুধী মন্ডলী নবীন বরণ অনুষ্ঠানে আপনাকে আপনাদের স্বাগত জানাচ্ছি।
খেয়াল করুন, একটা বাক্য লিখেছি এখানে। ধরুন আপনার স্কুলে একটা অনুষ্ঠান হচ্ছে, এবং সেই স্কুলে অনুষ্ঠানের ক্ষেত্রে কি বলা হচ্ছে যে যারা ঘোষণা মঞ্চে দুজন শিক্ষার্থী উপস্থাপনা করছেন। তো অনেক গার্ডিয়ান আছে, তো এই গার্ডিয়ানদের উদ্দেশ্যে প্রথমে বলছেন যে উপস্থিত সুধী মণ্ডলী, ষষ্ঠ শ্রেণী নবীন বরণ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। তার মানে কি, এখানে যারা উপস্থিত রয়েছেন সুধী মণ্ডলী, অর্থাৎ তারা কিন্তু মানি পক্ষ। এরপর আছে যে সম্পাদক মণ্ডলী, উপস্থিত সম্পাদক মণ্ডলী, এখানে সম্পাদক বসিয়ে দিলেও একই কথা হবে, সম্পাদক মণ্ডলী। সম্পাদক কারা? যারা পত্রিকার দেখা যাচ্ছে সম্পাদক থাকেন তারা। এখন ধরুন যে একটা অনুষ্ঠান করছেন, আপনি সব সংবাদপত্রের যে সম্পাদক আছে তাদেরকে দাওয়াত দিয়েছেন, তখন আপনি কি বলছেন অনুষ্ঠান শুরুতে যে উপস্থিত সম্পাদক মণ্ডলী, নবীনবরণ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এরপর আছে পণ্ডিত বর্গ। বর্গ, বর্গ দিয়ে কি আছে? মন্ত্রীবর্গ, মন্ত্রীবর্গ শিক্ষা বিষয়ক, শিক্ষা বিষয়ক পণ্ডিত বর্গ পণ্ডিতবর্গকে পুরস্কৃত করলেন। দেখুন একটা বাক্যে আমি লিখে ফেললাম যে মন্ত্রীবর্গ, তাহলে যারা সরকার চালান, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্বে থাকেন, তারা অনেকে মিলে যখন থাকেন ক্যাবিনেট মন্ত্রীবর্গ, তাহলে ধরুন যে একটা দেশের 50 জন মন্ত্রী রয়েছে, একজন প্রধানমন্ত্রী রয়েছে, এর মধ্যে ধরুন যে একজন 20 জন একটা সভায় উপস্থিত আছেন, এবং তারা থেকে শিক্ষকদেরকে বা পণ্ডিত যারা জ্ঞানীগুণী ব্যক্তি অর্থনীতির ক্ষেত্রে, তারপর দেখা যাচ্ছে যে সমাজ নিয়ে যারা চিন্তা করেন, শিক্ষা নিয়ে যারা চিন্তা করেন, এরকম অনেক পণ্ডিত ব্যক্তি, একটা দেশে অনেক পণ্ডিত ব্যক্তি সবাইকে ডাকা হয়েছে এবং ডেকে তাদেরকে পুরস্কার দেওয়া হচ্ছে। তারা জাতির জন্য, দেশের জন্য যে কাজ করেছেন এর জন্য পুরস্কার দেওয়া হচ্ছে। ফলে কি বলছে যে মন্ত্রীবর্গ শিক্ষা বিষয়ক পণ্ডিত বর্গকে, অর্থাৎ শিক্ষা বিষয়ক সেমিনারে বা শিক্ষা বিষয়ক পণ্ডিত বর্গ যারা ছিলেন, তার মানে শিক্ষা বিষয়ে বড় বড় যারা কাজ করে থাকেন, দেশের শীর্ষস্থানীয় ব্যক্তি, শিক্ষা নিয়ে গবেষণা করেন, তাদেরকে কি করলেন? পুরস্কৃত করলেন। অর্থাৎ একটা অনুষ্ঠান স্থল হচ্ছে, অনুষ্ঠান স্থলে 10 জন মন্ত্রী উপস্থিত আছেন মঞ্চে, এবং একে একে পণ্ডিত ব্যক্তিরা আসলেন, তাদেরকে গলায় মেডেল দেওয়া হলো, ক্রেস্ট দেওয়া হলো, সার্টিফিকেট দেওয়া হলো, অর্থাৎ তাদের কাজের স্বীকৃতি দেওয়া হলো। সেটিকে বলা হচ্ছে পণ্ডিত বর্গকে। তার মানে পণ্ডিত কারা? যারা জ্ঞানী মানুষ, তাই না? জ্ঞানী। তাহলে জ্ঞানী মানুষ, তাদেরকে কি করা হচ্ছে? পুরস্কৃত করা হচ্ছে। সেক্ষেত্রে আমরা কি পেলাম? তাহলে মানিপক্ষের সর্বনামে আমরা পেলাম গণ, বৃন্দ, মণ্ডলী, বর্গ। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর একটু ব্যতিক্রম বিষয় নিয়ে আমরা দেখব, সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে বচন লগ্ন ব্যবহৃত না হলেও বচন হতে পারে। এটি খুব গুরুত্বপূর্ণ, এটি ব্যতিক্রম এবং এটি পরীক্ষায় আসে। বচন লগ্ন যুক্ত না হলেও বহুবচন হতে পারে। কিভাবে কিভাবে পারে সেটি আমরা দেখব। যেমন আপনি দেখলেন যে বৃন্দ, তারপর হচ্ছে গণ, মণ্ডলী, সব, সকল, রা, এরা, এগুলো তো আপনি যুক্ত করলেন। এগুলো যে আপনি যুক্ত করলেন, যুক্ত করে কি করছেন? বহুবচন করছেন। যেমন বালকেরা, তারপর ভাইয়েরা, এখানে বলছেন শিক্ষক মণ্ডলী, তারপর সচিবগণ, শিক্ষক বৃন্দ, তারপর সকল, এরকম অনেক কিছু দিয়ে কি করছেন? যেমন শিক্ষক সহ, এতক্ষণ আমরা যা উদাহরণ দেখছি সবগুলোর সাথে এগুলো আছে, কিন্তু অনেক সময় এগুলো কিছুই বসবে না,
কিন্তু বহু বচন বোঝাবে। এই জায়গাটা আমাদের একটু খেয়াল করতে হবে কিরকম। দেখুন, বাজারে বাজারে লোক কম। এই যে লোক, এটি কি? এর সাথে তো বৃন্দ বসে নাই, জন বসে নাই, গণ বসে নাই, এরাও বসে নাই, তাই না? যেমন লোকেরা বলল, লোকেরা যখন বলছেন তখন লোক যোগ এরা, লোক যোগ এরা, তাহলে কি তার মানে কি এরা বসে বহুবচন হয়েছে। কিন্তু এখানে কি আছে? এখানে লোকের সাথে কিছুই বসে না, কিছুই বসে না। তাহলে বাজারে লোক কম। বাজার যখন বলা হচ্ছে, বাজার কিন্তু একজন দিয়ে হয় না, এই জায়গাটা বুঝতে হবে। কিরকম? ধরুন এটা হচ্ছে একটা বাজার, এটা একটা বাজার, এবং বাজারে এখানে একটা লোক দাঁড়ায় আছে, ঠিক আছে? এখানে একটা লোক আছে, এখানে একটা লোক আছে, এখানে একটা লোক আছে, এখানে একটা লোক আছে, এরকম দাঁড়িয়ে আছে। এখানে একটা লোক আছে, এখানে একটা লোক আছে। এগুলো যদি দোকান হয়, এগুলো দোকান হয়, তাহলে এখানে লোক সদাই করতেছে, ঠিক আছে? তাহলে এখানে কি? লোকজন বাজার করতেছে। তাহলে এটা যদি একটা চত্বর হয়, দেখুন যে অল্প কিছু লোক, এখানে লোক বলতে খুব অল্প কিছু, অল্প লোকজন বোঝাচ্ছে, তার মানে কম আছে। কিন্তু ধরুন যে যদি বলি বাজারে অনেক লোক, আবার বলছি বাজারে অনেক লোক, তাহলে লোকের শব্দে একটা বহু, লোকের সামনে একটা বহুবচন জ্ঞাপক শব্দ, মেনি স্টুডেন্টস, তাই না? তো অনেক ছাত্র বা মেনি স্টুডেন্ট, অনেক ছাত্র যখন বলছি, তো দেখুন বাজারে লোক কম যখন বলছি, লোক লোক কম বাজারে, বাজার একটা সমাগমের জায়গা। এবং বা বললেন যে মিছিলে লোক কম, এখানে বললাম মিছিল, মিছিলে লোক কম। মিছিল তো একটা নিজেই হচ্ছে মিছিল, সভা, মিছিল, সভা, এগুলো আমরা কি পড়েছি? বিশেষ্য পড়েছি না? বিশেষ্যর মধ্যে কি আছে? যে সমষ্টিবাচক বিশেষ্য, সমষ্টিবাচক, সমষ্টি বোঝাচ্ছে একটা শব্দের মধ্যে, যেমন পঞ্চায়েত, মিছিল, সভা। সভা কি একজনে হয়? কয়েকজন লাগে। তাহলে মিছিলে লোক কম, তার মানে লোক আছে কিন্তু কম আছে। আবার বলে না তার মিছিলে অনেক লোক হয়েছে। ফলে কি বলছে? বাজারে লোক কম, লোক কম মানে লোক একজন না, লোক হওয়ার কথা ধরেন 500, হয়েছে 50 জন। তাহলে আমরা যদি বলি 50, 500 থেকে হয়েছে 50 জন, এর জন্য আমরা বলছি লোক কম। অর্থাৎ এখানে প্রতিদিন যদি 500 লোক যায় বাজারে, প্রতিদিন 500 গেলে, যদি বলি আজ, আজ এখানে ধরুন লিখে নিই, এখানে আমি একটু অ্যাড করে নিলাম, বইয়ে শুধু আছে বাজারে লোক কম। এখানে যদি বলি আজ বাজারে লোক কম, আপনি চিন্তা করেন যে হাট, হাট বলে হাট বার, কখনো কখনো রবিবার হাট থাকে কোনো বাজারে, আবার কখনো কখনো বৃহস্পতিবার হাট থাকে। বৃহস্পতিবারে যত লোক যায় বাজারে, যেমন ধরুন যে গরুর হাট, সেটি কোথাও বৃহস্পতিবারে হাট, কোথাও বুধবারে হাট, কোথাও রবিবারে হাট। দেখবেন বৃহস্পতিবারে যদি যেখানে হাট, সেখানে গরুও বেশি উঠবে, সেখানে ক্রেতা বিক্রেতা সবাই বেশি থাকবে। কিন্তু ওই হাটটাই শুক্রবারে বা শনিবারে আবার যাবেন, দেখবেন লোক কম। তার মানে লোক যত হয় তার থেকে কম। লোক কম মানে, লোক মানে একজন না, একেবারে কম, একজন শুধুই বোঝাচ্ছে তা না। তার মানে 500 থাকার কথা, নর্মালি গড়ে যদি 500 লোক যায় ওই বাজারে,
তাহলে হচ্ছে 50 জন বা 30 জন বা 100 জন, এটা হইতে পারে। এটাকে আমরা বলবো লোক কম। ফলে অল্প লোকজন, ফলে লোক শব্দটি দিয়ে কিন্তু এখানে কি বোঝাচ্ছে? বহু বচনকে বোঝাচ্ছে। এই লোক দিয়ে কি বোঝাচ্ছে? বহু বচন। কারণ কি, লোক তো একজন না, লোক বলতে এখানে অনেককেই বোঝানো হচ্ছে। তারপর আমরা মৌমাছি মৌচাক বানায়, আরো উদাহরণ দেখব যে মৌমাছি মৌচাক বানায়। তাহলে এখানে লিখবো মৌমাছি মৌচাক বানায়। মৌচাক বানায়। তাহলে মৌমাছি যে মৌচাক বানায়, মৌমাছি কি একজন? মৌমাছি শব্দটাই কি প্লুরাল। এখানে কেন প্লুরাল? দেখুন, মৌমাছি মৌচাক বানায়, তাহলে মৌচাক যে এরকম থাকে, এটা যদি একটা গাছ থাকে, এই গাছের ডালের মধ্যে, ধরে এদিক দিয়ে একটা ডাল গেছে, এই ডালের মধ্যে কি করছে, এখানে একটা দেখবেন যে সুন্দর একটা মৌচাক আছে, এই যে এরকম, এখানে ভনভন করে মৌমাছি উঠছে। ধরেন মৌমাছি বসে আছে, এগুলো মৌমাছি কি করে? বসে থাকে, এরকম মৌচাক থাকে না? তাহলে এটা হচ্ছে মৌচাক। মৌচাক। এই মৌচাকে যে মৌমাছি বসে আছে, অর্থাৎ তারা যে মধু সংগ্রহ করে সেখানে রাখছে, একজন মৌমাছি, একটা মৌমাছি তো মৌচাক বানাতে পারবে না, শত শত মৌমাছি লাগবে। তো শত শত মৌমাছি এই মৌচাকে কি করে? বাসা বাঁধে। ফলে যখন বলছে মৌমাছি মৌচাক বানায়, তখন মৌমাছি কিন্তু বহু সংখ্যার নির্দেশক। এখানে কি? বহুত্বের বা বহু সংখ্যার নির্দেশক। মৌমাছি কি? বহু সংখ্যার নির্দেশককে এখানে প্রকাশ করছে বা রিপ্রেজেন্ট করছে। শব্দ একটি, কিন্তু অনেক সংখ্যাকে সে প্রতিনিধিত্ব করছে। তারপর দেখুন, সমাজে নারীর ক্ষমতায়ন নিয়ে তিনি গবেষণা করছেন। সমাজে নারীর ক্ষমতায়ন, এখানে বাক্যটি এরকম যে সমাজে নারীর ক্ষমতায়ন নিয়ে তিনি গবেষণা করছেন। খেয়াল করুন যে সমাজে নারীর ক্ষমতায়ন, তাহলে এখানে নারী বলতে কি বোঝাচ্ছে? একজন নারীর ক্ষমতায়ন। সমাজে কি একজন নারী থাকে? এখানে একটু খেয়াল করতে হবে যে সমাজ একটা শব্দ, একটা শব্দের মধ্যে অনেক মানুষ, এর মধ্যে কি রয়েছে? অনেক অনেক মানুষ। তাহলে এটা যদি অনেক মানুষ হয়, এই অনেক মানুষের একটা পার্ট হচ্ছে নারী। তাহলে নারীর ক্ষমতায়ন যখন আপনি বলবেন, তখন একটা হিউজ পোর্শন একটা সমাজে যদি 10,000 লোক থাকে, ধরেন যে একটা সমাজে যদি, এই সমাজে যদি 50,000 লোক থাকে, 50,000 লোক থাকলে এখানে হচ্ছে পুরুষ, এখানে হচ্ছে নারী। তা আপনি যদি কাছাকাছি ভাগ করেন, 60-40 ধরেন, তারপরেও তো এখানে 50,000-এর মধ্যে দেখা যাচ্ছে 20,000 এখানে নারী আছে, তাই না? তাহলে তিনি যদি বলি নারীর ক্ষমতায়ন, তার মানে নারীর ক্ষমতায়ন বলতে শুধুমাত্র একজন নারীর ক্ষমতায়ন নয়, কারণ তার আগে কি বলেছে? সমাজ মানে বহুত্বের, বহু মানুষের সমাহার। সমাজ কি? বহু মানুষের সমাহার। তাহলে বহু মানুষের
সমাহার। বহু মানুষের সমাহার বলতে আমরা বোঝাচ্ছি যে এখানে বহু মানুষের সম্মিলন বা সম্মিলন এখানে থাকে। তাহলে বহু মানুষের মধ্যে কি থাকে? বহু মানুষের মধ্যে নারীও থাকে, এখানে নারী থাকে, পুরুষ থাকে। তাহলে এই যে সমাজের মধ্যে অনেক লোক থাকে, এর মধ্যে আপনি নারী পাচ্ছেন, আবার এখানে পুরুষ পাচ্ছেন, তাহলে একজন নারীর কথা বলা হয়নি। তার মানে নারীর ক্ষমতায়ন যখন আপনি নির্দেশ করছেন, নারীর ক্ষমতায়ন বলতে বোঝা যাচ্ছে যে এখানে যে একের অধিক বা অনেক সংখ্যায় অনেক কি নারী রয়েছেন। ফলে খুব সুস্পষ্টভাবে আমাদের এখানে কিন্তু বুঝতে হবে যে এখানে কি বুঝিয়েছেন। তো আমরা খেয়াল করব যে একটা শব্দের মধ্যে কিন্তু বিশেষ করে সমষ্টিবাচক যে বিশেষ্য সেগুলো আমরা খেয়াল রাখবো। যেমন সভা, সভার মধ্যে কিন্তু একজন থাকে না, অনেক মানুষ থাকে। তারপর সমাজ, সমাজে অনেক মানুষ থাকে। এরপর হচ্ছে বাজার, বাজারের মধ্যে অনেক মানুষ থাকে। তাহলে বাজারে লোক কম, তার মানে বাজারে লোক কম বলতে কি বোঝাচ্ছে? বাজারে যত লোক থাকে গড়ে তার থেকে কম, তার মানে তো একজন না। যেখানে যে বাজারে 500 লোক যায়, 500 লোক যায়, সেখানে হয়তো 50 জন গিয়েছে। আজকে ধরেন বৃষ্টি হয়েছে, খুব বৃষ্টি, তাহলে বাজারে লোক কম। তাহলে ধরেন বা বাজারে মনে করেন যে প্রচন্ড গরম পড়েছে, বাজারে লোকজন যাচ্ছে না রোদের মধ্যে, তাহলে যেখানে 500 যাওয়ার কথা সেখানে 50 বা 80 বা 70 জন গেছে। তাহলে 70 জন কিন্তু সিঙ্গুলার না, অবশ্যই সেটা প্লুরাল। ফলে লোক বলতে এখানে প্রতিনিধিত্ব করছে সংখ্যায় একের অধিক, বেশি না কিন্তু আবার একজনও না। ফলে এই বিষয়টা গুরুত্বপূর্ণ। তাহলে সমাজে নারীর ক্ষমতায়ন, সমাজে কখনো একজন নারী একজন পুরুষ থাকে না, সমাজে অসংখ্য নারী অসংখ্য পুরুষ থাকে। ফলে সমাজের একটা পার্ট হচ্ছে নারী, এবং নারীদের ক্ষমতায়ন অর্থাৎ শিক্ষা অর্থনীতিতে তাদের যুক্ত করার মাধ্যমে তাদেরকে দক্ষ করে গড়ে তোলা হচ্ছে নারী ক্ষমতায়নের অন্যতম দিক। এবং এই ক্ষমতায়ন নিয়ে তিনি গবেষণা করছেন, অর্থাৎ কিভাবে নারীদেরকে একেবারে অর্থনীতির মূল ধারায় আনা যায় বা তাদেরকে যুক্ত করা যায় বিভিন্ন কাজে, শিক্ষা সংস্কৃতি এবং তাদের মূল্যবোধ জাগ্রত করার মাধ্যমে, দক্ষতা দিয়ে, প্রশিক্ষণ দিয়ে কিভাবে তাদেরকে কি করা যায়, তাদেরকে দারিদ্র্য সীমা থেকে বের করে আনা যায়, সেটা নিয়ে ধরেন একজন ব্যক্তি গবেষণা করছেন। ফলে নারী যখন এখানে উচ্চারণ করছি তখন কিন্তু একজন নারীকে বোঝাচ্ছে না, অনেক নারীকেই বোঝাচ্ছে। যেহেতু অনেক নারীর কথা বলছেন নারীর ক্ষমতায়ন, তাই সেটিকে আমরা বলছি যে প্লুরাল বা বহুবচন জ্ঞাপক নির্দেশক। তাহলে এখানে আমরা কি কি পেলাম? আমরা এখানে পেলাম হচ্ছে যে লোক, 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 তারপর হচ্ছে মৌমাছি, মৌমাছির উদাহরণ আমরা দিয়েছি, আর হচ্ছে নারী। তাহলে নারীর এই তিনটি শব্দ, ফলে এটির যখন বাক্যে প্রয়োগ করবে এগুলো দিয়ে আমরা পরীক্ষা বাসায় বসে বসে খাতায় আমরা নিজেরা এগুলো দিয়ে আরো বাক্য বানাবো। বইয়ে যে উদাহরণ দেওয়া আছে, বইয়ে যে বাক্য আছে সেই বাক্যের বাইরে শিক্ষার্থীরা আরো বাক্য বানাবে, তাহলে কিন্তু বেশি মনে থাকবে। যখন আমরা লিখবো যে বাজারে লোক কম, এটা না বলে যদি বলি যে বাজারে না বলে যদি বলি যে মিছিলে লোক কম, এরকম হতে পারে। জনসভায় লোক কম, হতে পারে না? হতে পারে। তারপর মৌমাছি ভনভন করছে, এখানে বলছে যে মৌমাছি মৌচাক বানায়, তো আমি বললাম মৌমাছি ভনভন করছে, তো মৌমাছি একজন কি ভনভন করছে? তো মৌমাছি তো একাধিক থাকে, বা মৌমাছির যে মৌচাকের কথাটা বলছে সেখানে কিন্তু বোঝাই যাচ্ছে মৌচাক কিরকম থাকে, যে এটা যদি ডাল থাকে, এখানে যদি একটা মৌচাক থাকে, তাহলে এখানে কিন্তু মৌমাছি এরকম থাকে, তাই না? এরকম থাকে, একেবারে আষ্টে পৃষ্ঠে করে জড়িত থাকে। তাহলে এটা যদি হয় একটা বৃক্ষ, তাই না? এখানে এই যে মৌমাছি, মৌচাক, তাহলে এই যে মৌচাক, এখানে মৌমাছি আছে, কম হতে পারে কিন্তু তার মানে এই না যে সেটা একটা হবে। ফলে এটি ক্লিয়ার করছে। আর নারীর ক্ষমতায়ন নিয়ে আমরা বললাম যে দেখুন সমাজের পরে নারী শব্দটি রয়েছে, সমাজে কিন্তু নারী পুরুষ থাকে। তো সমাজ এখানে অনেককে নিয়ে সমাজ হয়, একজনকে নিয়ে বা দুইজনকে নিয়ে এখানে সমাজ হবে না। যেহেতু নারী পুরুষ রয়েছে একটা পার্ট, তার নারী ক্ষমতায়ন বলতে আমরা প্লুরালকে বুঝবো। আশা করি আমরা বুঝতে পেরেছি, এবং আজকে ক্লাসের মধ্যে দিয়ে যে কোনো ধরনের প্রশ্ন আসলে আমরা কিন্তু পারবো। এবং আমরা যদি এখানে না বুঝে থাকি আমরা আবার দেখবো ভিডিওটি, আবার দেখলে আরো ক্লিয়ার হবে, আবার দেখলে আরো ক্লিয়ার হবে। এভাবে কিন্তু বারবার
একই কাজ যখন বারবার করা হয় তখন সেটা স্পষ্ট হয়ে যায় এবং সময় অনেক কমে আসে। আশা করি আমরা বুঝতে পেরেছি। সবাইকে ধন্যবাদ। সালাম আলাইকুম।